আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে রাসেল ভাই। আচ্ছা। আহ আমাকে একজন একটু কষ্ট করে আহ অ্যামাজনের বিজনেস কিভাবে নিরাপদে করা যায় একজন বলুন শুধু। ভাই সরি, বুঝতে পারিনি। সেলিম ভাই, আপনি অ্যামাজনে মানে কিভাবে বিজনেসটা নিরাপদে চলা মানে করা যায়, বা কি কি বিষয় না মানলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে, ওই পাঁচটা রুলস বলছিলাম আমি। ওই পাঁচটা রুলস যদি একটু বলতেন। আচ্ছা, ফার্স্ট জিনিসের প্রথম হচ্ছে যে কোনো ব্র্যান্ডের আন্ডারে কফি প্রোডাক্ট সেল করা যাবে না। আনঅথরাইজড ডিস্ট্রিবিউট থেকে প্রোডাক্ট নেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া, নিজের বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ব্যাংক দিয়ে ট্রানজাকশন করা যাবে না। 4 হচ্ছে আপনার আহ, কোনো কোনো সেলারের লিস্টিং এর প্রোডাক্ট সেল করা যাবে না ভেবে। না, আর বিষয়টা এরকম না যেটা বললেন যে কোনো সেলারের লিস্টিং এর প্রোডাক্ট সেল করা যাবে না, ওইরকম না। মানে কোনো সেলার যদি বলে যে আমি অনেক বেশি সেল অর্ডার করে ফেলছি, বা আমি এখন বিজনেস করব না, আমার প্রোডাক্টগুলো নিয়ে সেল করো, ওই ক্ষেত্রে। জি জি, মানে মানে কফি প্রোডাক্ট সেল করা যাবে না। জি জি, আচ্ছা, আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না, হয়তো সবাই ভালো করে শুনতে পারে নাই। আহ আর কে? গোলাম রসুল ভাই, একটু বলবেন কি কষ্ট করে? জি ভাইজান। আহ, জি ওই যে অ্যামাজনের বিজনেস পলিসি যেটা ওইটা বলবো। জি 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 জি। আমাদের বিজনেস পলিসিতে আমরা কপি প্রোডাক্ট আমরা সেল করতে পারবো না, মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়া। তারপরে যাই আপনার আনঅথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে পারচেজ না করার জন্য, এবং কি উইদাউট ব্র্যান্ড পারমিশনের ছাড়া প্রোডাক্টটা সেল না করার জন্য, এবং কি অন্য কোনো রিটেইলারের প্রোডাক্ট যেন আমরা যেন না সেল করি। ইনভয়েসটা আমার জন্য অ্যাকসেপ্ট করবে না, এরকম। আরেকটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো যেন ব্যাংক অ্যাকাউন্টটা আমরা ইউজ না করি আর কি। জি ভাই, খুব সুন্দর বলছেন। আচ্ছা। আহ, আমাদের গত ক্লাসে আমরা শিখছিলাম যে আমাদের হোলসেল যেহেতু আমরা করব, হোলসেলে বিজনেস করতে গেলে আমাদের এলএলসি লাগে। এলএলসি করার সময় কিছু বিষয় লক্ষণীয়, বা কিছু বিষয় দেখা লাগে যে আসলে আহ, ওইগুলো আমাদের যে সার্ভিস প্রোভাইডার বা আমরা যার থেকে এলএলসিটা করছি, সে আমাকে প্রপারলি দিতেছে কি না। ঠিক আছে, ভেরিফাই তো আপনারা করতে পারবেন। আমাকে জাস্ট ওইটা একজনে বলুন যে একটা পূর্ণাঙ্গ এলএলসিতে আপনার কি কি থাকা লাগে। কি বলে ভাই? জি জি, বলেন, সেলিম ভাই বলেন। এলএলসি এর প্রতি আপনাকে থাকতে হবে আপনার রেজিস্টার এজেন্ট। মেক শিওর করতে হবে যে এজেন্টটা হচ্ছে রেজিস্টার। সেকেন্ড, আপনার বিজনেস ইমেল, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, না আপনার না 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 ইআইএন। না 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 না, আপনি একটু মিস্টেক। আপনার এলএলসির ক্ষেত্রে বলছি আমি, এলএলসির ক্ষেত্রে আপনার প্রথমে আপনার রেজিস্টার্ড এজেন্ট আপনাকে হায়ার করতে হবে। তারপর আপনার একটা বিজনেস ইউনিক অ্যাড্রেস হতে হবে, আর মেল ফরওয়ার্ডিং সাবস্ক্রিপশনটা। ঠিক আছে, আবার বলুন আপনি। যে প্রথমে প্রথমে রেজিস্টার্ড এজেন্ট, তারপরে আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আপনার মেল ফরওয়ার্ডিং সার্ভিস, এর সাথে হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট, আর হচ্ছে আপনার ইউএসএ ফোন নাম্বার। ভাইয়া, আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আমার মনে হয় যে একটু মাইক্রোফোনের সমস্যা আছে, যদি একটু দেখতেন। সেলিম ভাই, আলামিন ভাই, আপনি একটু বলবেন কি যে একটা এলএলসির মধ্যে কি কি বিষয় থাকা উচিত, বা আদর্শ একটা এলএলসি করতে গেলে যে বিষয়গুলো বা যে তিনটা জিনিস আমাদের জি জি অবশ্যই জি। থাকা উচিত, একটু বলেন। প্রথম তিনটা।
আর বাকিগুলো তো জানবো যে কি কি থাকে পূর্ণাঙ্গ এলএলসিতে। যারা নতুন, বলতেছিলাম যে যারা নতুন বা হচ্ছে যারা চিন্তা করে যে আমি নতুন ভাবে বিজনেস স্টার্ট করবো, তো তাদের ক্ষেত্রে তো হচ্ছে যে মানে তাদের অ্যামাউন্টের অনেক মানে তারা বলতেছে যে না ঠিক আছে আমি যে আস্তে আস্তে যে শুরু করবো বা অনেক কিছু চিন্তা ভাবনা করে। হ্যাঁ, না, ওইটা বলিনি আপনার এলএলসি মানে আপনি করবেন, আপনি যার থেকে এলএলসিটা নেবেন সে আপনাকে কি কি দেবে আপনার এলএলসির সাথে। প্রশ্নটা মনে হয় বুঝতে পারেন নাই। কালকে বলছিলাম যে আপনার এলএলসি ফরমেশনের আগে তিনটা বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে, যে আপনার রেজিস্টার্ড এজেন্ট, আপনার ইউনিক বিজনেস অ্যাড্রেস, আর হচ্ছে মেল ফরওয়ার্ডিং সাবস্ক্রিপশন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে আপনার কি আসবে, আপনার এই তিনটার পর আপনার আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার আসবে। কখন? যখন আপনার এলএলসিটা ফরমেশন হবে। তারপর আসবে আপনার ইআইএন। তারপর আসবে আপনার রিসেল সার্টিফিকেট। আপনার রিসেল সার্টিফিকেট চলে আসা মানে আপনার এলএলসি পূর্ণাঙ্গ রেডি হয়ে যাওয়া। আপনার যদি ইআইএন আসে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। আর রিসেল সার্টিফিকেটটা মূলত আপনার ট্যাক্স এক্সিমশন করার জন্য। আচ্ছা, আজকে আমরা শিখব কিভাবে বই রিপোর্ট সহজে ফাইলিং করা যায়। আমরা নিজে নিজে বই রিপোর্ট ফাইলিং করব। আচ্ছা, বই রিপোর্টটা কি? ঠিক আছে, আপনার বই রিপোর্টটা হচ্ছে বেনিফিশিয়ার সরি আপনার বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন। ঠিক আছে, এটাকে আহ, বই রিপোর্ট বলে। বি হচ্ছে আপনার বেনিফিশিয়াল, ও হচ্ছে ওনারশিপ, আই হচ্ছে ইনফরমেশন। বই রিপোর্ট প্রত্যেকটা এলএলসি হোল্ডারদের করা লাগবে। ঠিক আছে, 90 দিনের ভেতর। আপনার এলএলসিটা যদি আজকে ফরমেশন হয়, আজকে থেকে মানে ফরমেশন না, মানে আপনার এলএলসিটা যদি আজকে অ্যাকসেপ্ট হয়, আজকে থেকে 90 দিনের ভেতর আপনাকে অবশ্যই বই রিপোর্ট ফাইলিং করতে হবে। আপনি যদি আপনার বই রিপোর্ট ফাইলিং না করেন, $10,000 পর্যন্ত আপনার উপর ফাইন আসবে। ঠিক আছে, আর বই রিপোর্ট আমরা শিখে নেব, কাউকে $1 দেব না। কারণ বই রিপোর্ট করতে গেলে $10 থেকে $40 চার্জ দেওয়া লাগে, যদি কেউ কোনো থার্ড পার্টি থেকে করায় বা কোনো এজেন্সি থেকে। আপনারা যেহেতু আয়েশা একাডেমিতে আসছেন, আয়েশা একাডেমি থেকে আপনাদের শিখিয়ে দেওয়া হবে। কারো কাছে যেতে হবে না বই রিপোর্টের জন্য, এমনকি আমার কাছেও আসতে হবে না যে ভাই আমার বই রিপোর্টটা করে দেন। ঠিক আছে, আর এটা করা লাগবে প্রত্যেকটা এলএলসি হোল্ডারদের দুইটা সময় করা লাগে আমি বলি। যারা নতুন এলএলসি করে, এলএলসি যখন অ্যাকসেপ্ট হবে, এলএলসিটা হওয়ার পর 90 দিনের ভেতর। আর দ্বিতীয়ত কোন সময়? যদি আপনার রেজিস্টার্ড এজেন্ট আপনি চেঞ্জ করেন, বা আপনি আপনার বিজনেস অ্যাড্রেস চেঞ্জ করেন, বা আপনার বিজনেসে যদি কোনো পার্টনার নিয়ে আসেন। মোট কথা হচ্ছে আপনার বিজনেসের কোনো ইনফরমেশন যদি চেঞ্জ হয়, তাহলে আপনাকে আবার দ্বিতীয়বার বই রিপোর্ট করতে হবে। অন্যথায় আপনার বই রিপোর্ট একবার, দ্বিতীয়বার করতে হবে না। যদি আপনার বিজনেসে কোনো ইনফরমেশন চেঞ্জ করেন বা করবেন, তাহলে আপনাকে দ্বিতীয়বার করতে হবে, আর নয়তো করার প্রয়োজন নেই, একবার। বুঝতে পারছেন? এখানে কারো প্রশ্ন আছে? হ্যালো। ভাই, বই রিপোর্টটা শুধুমাত্র হবে আপনার যখনই কোনো ইনফরমেশন বা এলএলসি সম্পর্কিত কোনো জিনিস আপডেট হবে তখনই? না এটা না না, বাৎসরিক করতে হবে না, মানে বছরে না? না, আপনি বুঝতে পারেন না, আমি আবারও বলতেছি। আপনার এলএলসিটা ফরমেশন করছেন, যখন আপনার এলএলসিটা হয়ে যাবে, ঠিক আছে, আপনার আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার চলে আসবে। ওইটা আসার পর থেকে আপনার 90 দিনের ভেতর আপনাকে বই রিপোর্ট ফাইল অবশ্যই করতে হবে, আর নয়তো আপনার পেনাল্টি আসতে পারে $10,000 পর্যন্ত। ঠিক আছে, আপনি যদি ওইটা পে না করেন, আপনার এলএলসি সাসপেনশন করে দেবে। ঠিক আছে, আপনাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ফাইন একটু দেরিতে আসে বা অনেকটা সময় দেয়, তবে ওই অপেক্ষায় কেউ থাকবেন না। ওইটা না করাই ভালো। আপনার এলএলসি যেদিন হয়ে যাবে, তার 90 দিনের ভেতর চেষ্টা করবেন যে যেদিন হয়েছে তার 1 সপ্তাহের ভিতর করে ফেলা। ঠিক আছে, দেরি করবেন না, আচ্ছা ভাই, যে আমার ওই একটা পরে পরে করব business- পরে, ওই চিন্তাটা মাথায় আনবেন না। সবসময় চেষ্টা করবেন যে আমার আজকের কাজ আমি আজকেই শেষ করে ফেলবো। আর যদি কোনো তথ্য বা ইনফরমেশন আপডেট হয় আপনার এলএলসির মানে আপনার বিজনেসের, ওই ক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার আবার বই রিপোর্ট সাবমিট করতে হবে। ঠিক আছে,
ওইটা ক্যাটাগরি আছে। আচ্ছা আছে এখানে। আচ্ছা। আচ্ছা, আহ, ছিল। আর কারো প্রশ্ন আছে এখানে বইয়ের উপর নিয়ে? আমার একটা প্রশ্ন ছিল জি জি, যে, বলেন। এখন যে আপনি বলছেন এই যে এলএলসি টা কি আমরা কি পার্টনারশিপে খুলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পার্টনারশিপে করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা তবে ঠিক আমি আছে, ধন্যবাদ। ব্যক- ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব, পার্টনারে কেউ করবেন না, কারণ ভুল মানুষেরই হইতে পারে। ভুল হওয়াটা জি। স্বাভাবিক। যদি কোনো কারণে আপনার এলএলসিটা সাসপেনশন হয় বা অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেনশন হয়, ওই ক্ষেত্রে দ্বিতীয়বার আপনারা অ্যামাজন অ্যাকাউন্ট করতে পারবেন না কেউ। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই ক্ষেত্রে মানে দুইজনের একবার একজনও করতে পারবেন। সাসপেনশন হয়ে দুজনের একজনও করা যাবে না তো? না না না, পরবর্তীতে করতে পারবেন না। আর বাই চান্স যদি এনিওয়ে করেনও, ইন ফিউচারে আপনার অ্যাকাউন্টটা লিঙ্কড হয়ে সাসপেন্ড হয়ে যাবে আবার। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা। আচ্ছা, চলুন আমরা দেখি কিভাবে বই রিপোর্ট করতে হয়। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, এখানে আমরা ইজিলি লিখবো, ঠিক আছে? বেশি কিছু লিখবো না, লিখবেন BOI ই ফাইলিং, ঠিক আছে? BOI ই ফাইলিং, এটা লিখলে ইজিলি চলে আসবে। আর যে অ্যাড্রেসটা আসতেছে এটা আমি দেখাইতেছি। আপনারা এই যে দেখেন উপরে, fincen.government, ঠিক আছে? FINCEN.gov, এই ওয়েবসাইটটা আসবে। এখানে দেখেন BOI ই ফাইলিং, এখানে আমরা ক্লিক করব। এই যে দেখেন, ওদের ওয়েবসাইট চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে আসার পর আমরা এই যে দেখেন, নিচে স্ক্রোল করতেছি, এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনার এই যে দেখেন বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন বই রিপোর্ট, আরেকটা হচ্ছে ব্যাংক সেক্রেটারি অ্যাক্ট। আমরা ব্যাংক সেক্রেটারি অ্যাক্টে যাব না, আমরা যাব বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন বই রিপোর্টে। প্রথমটাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, গেট স্টার্টেড দিলাম। তারপর দেখেন এই যে আবার এরকম একটা আসবে পেজ। এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে ফাইল PDF বই রিপোর্ট, ঠিক আছে? আমরা PDF করব না, আমরা অনলাইনে করব, ঠিক আছে? এই যে দ্বিতীয়টা দেখেন, ফাইল অনলাইন BOIR, ঠিক আছে? আমরা ফাইল অনলাইন BOIR এ ক্লিক করলাম। প্রিপেয়ার অ্যান্ড সাবমিট বইয়ার, এখানে একটা ওয়ার্নিং দেবে, এটা অ্যাগ্রি করে নেবেন, ঠিক আছে? আই অ্যাগ্রি। এই যে দেখেন এইখানে চলে আসছে আপনার বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্ট। এইখানে আপনার খুব সুন্দরভাবে সমস্ত কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। আপনারা যদি চান, এই যে এখানে নিড হেল্পে যদি মনে করেন কোথাও বুঝতে না পারেন, মানে ক্লাস করেও বা ভিডিও দেখেও যদি মনে হয় যে কোথাও বুঝতে না পারেন, বা আপনি যদি আরো এক্সট্রা কিছু জানতে চান, নিড হেল্পে ক্লিক করবেন, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। ওইগুলো আপনারা দেখে দেখে বুঝতে পারবেন, ঠিক আছে? যারা ইংরেজি ভালো বুঝবেন তাদের জন্য ইজি আর কি। এখানেও দেয়া আছে, নিড হেল্পে ক্লিক করলে সমস্ত কিছু A to Z চলে আসবে, যে কোন পয়েন্টে কি কি আপনাকে সাবমিশন করতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আমাদের বই রিপোর্টটা 5টা ধাপে কমপ্লিট হবে: ফাইলিং ইনফরমেশন, রিপোর্টিং কোম্পানি, কোম্পানি অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়াল ওনার্স, আর হচ্ছে সাবমিট। আচ্ছা, আমি প্রথমে বলি ফাইলিং ইনফরমেশন। ফাইলিং ইনফরমেশনটা কি? এটা হচ্ছে আপনি কি ধরনের রিপোর্টটা করতে চান। ইনিশিয়াল রিপোর্ট, ইনিশিয়াল রিপোর্ট হচ্ছে যারা একদমই নতুন, মানে প্রথমবার করতেছে, ঠিক আছে? আর কারেক্ট প্রায়র রিপোর্ট, আপনার কোনো ভুল হয়ে গেছে, আপনি ভুল করে ফেলছেন বই রিপোর্ট করার সময়, বাই মিস্টেক, আমরা মানুষ, ভুল হইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যদি ভুল হয়ে যায়, আপনি এই যে কারেক্ট প্রায়র রিপোর্টে এসে আপনি আবার নতুন করে আবার সাবমিট করবেন। ওই ক্ষেত্রে আপনার কোনো ফাইন বা কোনো ইস্যু হবে না। আর যদি প্রথমবার করেন, ওই ক্ষেত্রে ইনিশিয়াল রিপোর্ট। আর আপনি সাবমিট করে দেখলেন যে আপনার কোনো ভুল হয়ে গেছে,
ওই ক্ষেত্রে কারেক্ট প্রায়র রিপোর্টে ক্লিক করবেন। আর যদি আপনার বিজনেসে কোনো আপডেট আসে, বা আপনি রেজিস্টার্ড এজেন্ট চেঞ্জ করলেন, বা আপনার পার্টনার নিলেন, কিংবা আপনার বিজনেস অ্যাড্রেস চেঞ্জ করলেন, ওই ক্ষেত্রে আপনি আপডেট প্রায়র রিপোর্টে ক্লিক করবেন, 3 নাম্বার সিতে। ঠিক আছে? মানে যদি আপনার বিজনেসে কোনো চেঞ্জ আনেন, বা কোনো অ্যাড্রেস চেঞ্জ হয়, ওই ক্ষেত্রে আপডেট প্রায়র রিপোর্টে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে কারো প্রশ্ন আছে কিনা বলো। আর না ভাই। নিউলি এক্সিমড এন্টাইটি, ওইটা আমাদের দরকার নাই, আমরা ওইটা দেখবো না, কারণ ওইটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে? আহ, কা- কারো কি প্রশ্ন আছে ভাই? একটু বলুন দয়া করে, আমাকে জিজ্ঞেস করুন, ভাই কারণ হ্যাঁ সেকেন্ড আপনি। ভাই, টাইম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ড টাইম যখন রিপোর্ট ফাইল করব তখনও কি ইনিশিয়াল রিপোর্টে ক্লিক করব? না, 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 না। সেকেন্ড টাইম আপনি যখন ফাইলিং করবেন, ইনিশিয়াল না, ইনিশিয়ালটা কাদের, যারা প্রথমবার করবে তাদের জন্য। হ্যাঁ। আর সেকেন্ড টাইম যদি আপনার কোনো তথ্য বা ইনফরমেশন চেঞ্জ হয়, মানে আপনার বিজনেস অ্যাড্রেস বা পার্টনারশিপ কিংবা রেজিস্টার্ড অ্যাড্রেস, ওই ক্ষেত্রে আপনি সিতে ক্লিক করবেন, আপডেট প্রায়র রিপোর্টে। আর সেকেন্ডটা হচ্ছে, মানে আপনি যদি কোনো ভুল করে ফেলেন, মানে বাই চান্স আপনি রিপোর্টটা ফাইলিং করছেন, ভুল হয়ে গেছে, ওই ক্ষেত্রে কারেক্ট প্রায়র রিপোর্টে ক্লিক করবেন। ঠিক আছে? বুঝতে পারছি। এটা কি ভাই আর একবার ফিল আপ করলেই হবে? আচ্ছা, আপনি মনে হয় একটু দেরিতে লেট জয়েন হয়েছেন, আমি আপনাকে বলি। বই রিপোর্টটা এলএলসি ফরমেশনের, মানে যেদিন আপনার এলএলসিটা হবে, ওই দিন থেকে 90 দিনের ভেতর করা লাগে। ঠিক আছে? তার পরবর্তীতে যদি আপনার বিজনেসে কোনো চেঞ্জ আসে, মানে আপনি যদি কোনো রেজিস্টার্ড এজেন্ট বা পার্টনার কিংবা আপনার বিজনেস অ্যাড্রেস চেঞ্জ করেন, পরিবর্তন করেন কোনো কিছু, ওই ক্ষেত্রে আপনি আপডেট প্রায়র রিপোর্টে ক্লিক করবেন। সেটা আপনাকে দ্বিতীয়বার করতে হবে। আর যদি আপনার বিজনেসে ওনারশিপ আপনিই থাকেন, বা কোনো কিছু পরিবর্তন না হয়, ওই ক্ষেত্রে একবারই, আর দ্বিতীয়বার আপনাকে বই রিপোর্ট ফাইল করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, স্টার চিহ্নিত দেখেন, একের বাম পাশে লাল চিহ্ন, এই চিহ্ন যেখানে থাকবে, এখানে 5টা ধাপের সবগুলোতে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ঠিক আছে? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন মাউসটা? জি, দেখছি দেখছি। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটু বলে নেই। রিপোর্টিং কোম্পানি, রিপোর্টিং কোম্পানিকে এখানে হচ্ছে কোন কোম্পানির রিপোর্টিং করা হইতেছে, এটা আপনার কোম্পানি হবে। কোম্পানি অ্যাপ্লিকেন্ট, এটাকে আপনি নিজেই ফাইল করতেছেন, ওই ক্ষেত্রে অন্য কারো কিছু দেওয়ার দরকার নেই। যারা এজেন্ট দিয়ে করায়, এখানে তাদের কোম্পানি অ্যাপ্লিকেন্ট থাকে। আপনি নিজেই যেহেতু ফাইল করবেন, এই ক্ষেত্রে সমস্ত কিছু আপনার ইনফরমেশন হবে। আর বেনিফিশিয়াল ওনার হচ্ছে বিজনেসটার মালিককে, ওনারশিপকে। আর সাবমিটে গিয়ে, মানে আপনার যে ব্যক্তিগত ইনফরমেশন থাকে, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো দেবেন। আচ্ছা, চলুন আমরা প্রথম ধাপটা শুরু করি। আমরা যারা নতুন তারা ইনিশিয়াল রিপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডেটটা অটোমেটিক চলে আসবে, আপনাকে ডেটটা দিতে হবে না, অটোমেটিক চলে আসবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা, এই যে দেখেন, রিপোর্টিং কোম্পানি লিগ্যাল নেম, এখানে আপনি আপনার কোম্পানির লিগ্যাল নেমটা দিবেন। ঠিক আছে? এখানে আপনি আপনার কোম্পানির লিগ্যাল নেমটা দিবেন। আমি জাস্ট একটা ইনিশিয়ালি দিলাম, এবিসি এলএলসি। আর যদি কোনো ডিবিএ নেম থাকে বা অল্টারনেটিভ নেম থাকে আপনার বিজনেসের, ওই ক্ষেত্রে ওইটা দিবেন, আর নয়তো প্রয়োজন নেই। হ্যাঁ। তারপরে যে দেখেন, আহ, 7 নম্বরে ট্যাক্স আইডেন্টিফিকেশন টাইপ, যাদের এসএসএন বা আইটিআইএন নাম্বার আছে তারা ওইটা দিবেন। আর যাদের ফরেন ট্যাক্স আইডি বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যাদের, তারা এখানে ফরেন। আর আমরা যেহেতু এলএলসি হোল্ডার, আমরা ইআইএন সিলেক্ট করব। ঠিক আছে? ইআইএন। আর ইআইএন নাম্বারটা 8 ডিজিটের হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন যেন ভুল না হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি। হুম। আচ্ছা, ইআইএন নাম্বার দিলাম, আপনি আপনারটা দিবেন, এগুলো ফলো করবেন না, আপনি আপনার ইআইএন নাম্বার দিবেন। আর 9 নাম্বারটা, এটা আসবে না, এটা অটোমেটিকই এইভাবেই থাকবে। আমরা জাস্ট স্টার চিহ্নিত রেড মার্কগুলো ফিল আপ করবো। হ্যাঁ। 10 নাম্বার দেখেন, কান্ট্রি, মানে কোন কান্ট্রিতে আপনার বিজনেসটা ফরমেশন হয়েছে। আহ, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আচ্ছা, আপনার বিজনেসটা কোন স্টেটে, কারো যদি টেক্সাস হয় টেক্সাস, ফ্লোরিডা হলে ফ্লোরিডা, ওয়েমিং, মিসৌরি হলে মিসৌরি। ঠিক আছে? এখানে আপনি আপনার বিজনেসের যে স্টেট, ওইটা আপনি সিলেক্ট করে নেবেন, টেক্সাস।
আচ্ছা, এই যে দেখেন সিতে, এটা প্রয়োজন নাই, এটা আমাদের লাগবে না, এখানে ক্লিক করলেও কোনো অপশন আসবে না। তারপর চলে যাব 11 নাম্বার। হ্যাঁ, এখানে অ্যাড্রেস নেম, অ্যাড্রেসটা কোনটা, আপনার যে স্ট্রেট অ্যাড্রেসটা ওইটা, ঠিক আছে। আমি আমারটা দিতেছি। মানে এলএলসি থেকে যে বিজনেস অ্যাড্রেসটা পাবো ইউনিক, ওইটা না ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, স্ট্রেট অ্যাড্রেস দিলাম। স্ট্রেট অ্যাড্রেসটা দেওয়ার আগে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, ওই ক্ষেত্রে একটু ভালো হয়। ইউনাইটেড স্টেট আমেরিকা, তারপর স্টেট হচ্ছে টেক্সাস। এখানে ধরে নিলাম যে আমরা টেক্সাসেরটা ফিল আপ করতেছি, ঠিক আছে। আর কারো যদি ফ্লোরিডা বা উইমিং হয়, ওই ক্ষেত্রে আপনি ফ্লোরিডা সিলেক্ট করবেন, উইমিং হলে উইমিং। মানে আপনার বিজনেসটা যেই স্টেটে অবস্থিত ওই স্টেটের ইনফরমেশন এখানে ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা, সিটি। আচ্ছা, সিটিটা দিলাম আস্টিন। তারপর আপনার দিতে হবে জিপ কোড। জিপ কোড দিয়ে দিলাম, এই যে তারপর সবকিছু ফিল আপ করার পর আবার দ্বিতীয়বার চেক দিবেন যে কোনো ভুল হয়েছে কিনা। হ্যাঁ, আর উপরে দেখেন একটা জিনিস, এই যে দেখেন পার্ট 1-এ নিড হেল্প, আর 3 নাম্বারে দেখেন, আর আপনারা কি দেখতেছেন 3 নাম্বার অপশনটা, রিকোয়েস্ট টু রিসিভ ফিনস্যান আইডি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি, ঠিক আছে দেখতেছি। আচ্ছা, এটা আমরা ক্লিক করে দিব। হ্যাঁ, আমরা একটা ফেন্সেন আইডি নিয়ে দিব, ইন ফিউচারে যদি কোনো চেঞ্জ আনি ওই ক্ষেত্রে আমাদের এটা লাগবে। হ্যাঁ, আর কেউ যদি রিকোয়েস্ট না করেন ওই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। তবে আমরা রিকোয়েস্ট করে দেব, একটা ফেন্সেন আইডি নিয়ে নিব। আচ্ছা, 4 নাম্বারটা না ফিনশন আমাদের, আইডিটা কি? আপনার এই যে আপনি বই রিপোর্টটা ফাইলিং করতেছেন না, আপনার এই যে দেখেন ফিনসেন গভর্নমেন্টে আমরা ফাইলিং করতেছি, ওই ক্ষেত্রে আমাদের একটা ইউনিক নাম্বার দিয়ে দিবে। ইন ফিউচারে আমরা ওই নাম্বারটা দিয়ে সব ফাইলিং করতে পারবো, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন 3 নাম্বার হয়ে গেল, 4 নাম্বার আমাদের জন্য না। 5 নাম্বারে আপনার এলএলসি নেম। 7 নাম্বার হচ্ছে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন টাইপ, ইআইএন। কারো যদি এসএসএন বা আইটিএন থাকে ওইটা এসএসএন বা আইটিএন দিবেন, আমাদের ইআইএন দেব। আর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে ইআইএন এর যে নাম্বারটা ওইটা 8 নাম্বারে হবে। আর 9 নাম্বারটা প্রয়োজন নেই। 10 নাম্বারটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 10 নাম্বারটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে। তারপর দেখেন স্টেট অফ ফরমেশন, টেক্সাসে ফরমেশন করছি আমরা, টেক্সাসে। তারপর সি নাম্বারটা আমাদের প্রয়োজন নাই, ডিও না। আর 11 নাম্বার হচ্ছে স্ট্রেট অ্যাড্রেস, 12 হচ্ছে সিটি, 13 হচ্ছে আপনার এই যে যে স্টেটে ফরমেশন, 14 নাম্বার হচ্ছে আমাদের স্টেটটা, আর 15 হচ্ছে আমাদের জিপ কোড, ঠিক আছে। আর সমস্ত কিছু ভালো করে চেক করব যেন কোথাও কোনো কিছু মিস্টেক না হয়। হ্যাঁ, ভুল করবেন না, সবকিছু 2 বার 3 বার করে দেখবেন, তারপর ফাইল করবেন। দেখে নেক্সট ক্লিক করব। আচ্ছা, এই যে এখানে দেখেন কোম্পানি অ্যাপ্লিক্যান্টস, এটা আপনি নিজের ইনফরমেশন দিবেন। হ্যাঁ, আহ, নিজের ইনফরমেশন, এই যে দেখেন 16 নাম্বার, এটা আমাদের প্রয়োজন নেই। এক্সিস্টিং রিপোর্টিং কোম্পানি, এটা আমাদের দরকার নেই। 18 নাম্বার আমাদের যেহেতু ফেন্সন আইডি হয় নাই ওই ক্ষেত্রে এটাও লাগবে না। আপনার এই যে দেখেন 19 নাম্বারে আমাদের প্রয়োজন ইন্ডিভিজুয়াল লাস্ট নেম। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, এখানে লাস্ট নেম চাইছে, ফার্স্ট নেম চাই না। আমাদের সমস্ত ইনফরমেশনে আমরা সব জায়গায় কোনো একটা ফর্ম ফিল আপ করলে ফার্স্ট নেমটা আগে চাই, কিন্তু এখানে দেখেন লাস্ট নেম আগে চাইছে। আমি কিন্তু এখানে মিস্টেক করছিলাম প্রথম যে বই রিপোর্টটা ফাইল করি, ঠিক আছে, আমি আমার নিজের বেলায়।
পরবর্তীতে সংশোধন করি। এখানে লাস্ট নেমটা হবে, হ্যাঁ। আর লাস্ট নেমটা কি? মিয়া। ফার্স্ট নেম বাশির। বাশির, ঠিক আছে। মিডল নেম যদি কারো থাকে দিতে পারেন। আর ডেট অফ বার্থটা অবশ্যই আপনাকে দিতে হবে, না দিলে হবে না। এখানে ক্লিক করে আপনারা সবাই আগে ইয়ারটা সিলেক্ট করে নেবেন, হ্যাঁ। ইয়ারটা আগে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আপনি আবার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। অ্যাকুরেট দিবেন, মিস্টেক করবেন না, এটা মাথায় রাখবেন। এই যে দেখেন, 19 নম্বর লাস্ট নেম, 20 নম্বর ফার্স্ট নেম, 23 নম্বর ডেট অফ বার্থ। তারপরে এখানে দেখেন, এখানে কি চাইছে? কারেন্ট অ্যাড্রেস। আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? যারা আমেরিকাতে আছেন তারা, সরি, ভুল বললাম। এখানে আমরা সবাই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা ব্যবহার করব, ঠিক আছে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে আপনি যেখানে অবস্থান আছেন, আপনি আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। এখানে আমি আমার অ্যাড্রেসটা দিতেছি। বাংলাদেশের সাধারণত অ্যাড্রেসটা ওইভাবে যেহেতু নাই আমাদের, ওইখানে জাস্ট আমরা আমাদের থানাটা, ঠিক আছে, থানাটা আর ইউনিয়ন বা পৌরসভাটাই একটু মেনশন করব, হ্যাঁ। আর যদি কারো সম্পূর্ণ অ্যাড্রেস থাকে, যারা হয়তো উত্তরা বাড্ডা এইসব এলাকায় বা পৌর এলাকায় বা কি বলে, সরি মনে আসতেছে না, মানে যাদের বিজনেস স্ট্রেট অ্যাড্রেসটা ভালো আছে তারা ওইভাবে সম্পূর্ণ লিখবেন। আর যারা গ্রামীণ এলাকা, মানে আমরা যারা গ্রামে থাকি, তারা জাস্ট এইখানে আপনার ওই পৌর এলাকার নামটা বা ইউনিয়ন নামটা লিখে দিলেও চলবে। এখানে ওই রকম বাধ্যবাধকতা নেই কোনো কিছু, ঠিক আছে। আমি জাস্ট আমার থানার নেমটা আর আমার জেলাটা দিলাম, হ্যাঁ। এটা আমারটা দিতেছি, আপনারা আপনাদের এড্রেস দিবেন। আর এই ক্ষেত্রে একটু বলে নেই, আপনারা সবসময় কান্ট্রিটা আগে সিলেক্ট করে নেবেন, হ্যাঁ। কান্ট্রিটা এখানে বাংলাদেশ হবে। কান্ট্রিটা সিলেক্ট করে নিলে আপনার স্টেটটা আসবে না, ঠিক আছে। স্টেটটা আসবে না কারণ বাংলাদেশে স্টেট ওইভাবে নাই, মানে স্টেটটা মেনশন করে না। স্টেটের অপশনটা নাই, সিটির জায়গায় আপনি যে বিভাগের ওই বিভাগটা দিয়ে দিবেন। আমি ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। আর এখানে দেখেন আমি জাস্ট আমার থানা আর হচ্ছে আমার জেলাটা মেনশন করছি। আর যদি আপনাদের অ্যাড্রেসটা ওইভাবে ভালো থাকে, আপনারা দিয়ে দিবেন। আর যদি না দেন ওইভাবে, তাতেও কোনো সমস্যা নেই। আর পোস্ট কোড অবশ্যই লাগবে 29-এ, পোস্ট কোড অবশ্যই দিয়ে দেবেন। তারপরে এখানে দেখেন 30 নম্বরে আইডেন্টিফাইং ডকুমেন্ট টাইপ, মানে আপনাকে কিভাবে তারা আইডেন্টিফাই করবে। আহ, যারা আমেরিকাতে থাকে তারা আমেরিকান পাসপোর্ট বা ফরেনে যারা থাকে যে ডকুমেন্ট ব্যবহার করবেন ওইটা দিবেন। আর আমরা যেহেতু ফরেনার, মানে আউট অফ আমেরিকাতে থাকি, ওই ক্ষেত্রে ফরেন পাসপোর্ট ব্যবহার করব। আচ্ছা, 30 নম্বরে কি হবে? ফরেন পাসপোর্ট। এখানে দেখেন আইডেন্টিফাইং ডকুমেন্ট নাম্বার, এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন, হ্যাঁ। এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলেন। তারপর আপনার যে পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছে, হ্যাঁ, ওইটাও লিখে দিবেন। আমার বাংলাদেশ। আহ এইখানে জাস্ট আপনার ইস্যুইং কান্ট্রিটা চাইছে, অন্য আর কোনো কিছু প্রয়োজন নেই, হ্যাঁ। মানে শুধু এটা দিবেন, BCD প্রয়োজন নাই। আর এখানে দেখেন আপনার আইডেন্টিফাইং ডকুমেন্ট ইমেজ, এখানে আপনার ইমেজটা দিতে হবে। এখানে জাস্ট আমি ইনিশিয়ালি একটা সিলেক্ট করলাম, হ্যাঁ। এখানে আপনি আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা দিবেন, হ্যাঁ। পাসপোর্টের স্ক্যান কপিটা সম্পূর্ণ ফিল আপ করে আবারও চেক করবেন যে কোনো ভুল হয়েছে কিনা। আচ্ছা, আবারও আমরা বলতেছি, 19 নম্বরে আপনার লাস্ট নেম, 20 নম্বর হচ্ছে আপনার ফার্স্ট নেম, 21-22 প্রয়োজন নাই, 23 নম্বরে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ
দেওয়ার সময় আপনি এই যে দেখেন ডান পাশে ক্যালেন্ডার, এখানে আপনার ক্লিক করবেন, আপনার ডেট অফ বার্থ আপনি দিতে পারবেন। আর অ্যাড্রেস টাইপ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। আর এই যে দেখেন অ্যাড্রেসটা এখানে 25-এ আপনি আপনার স্ট্রেট অ্যাড্রেসটা লিখবেন, ঠিক আছে? আপনার স্ট্রেট অ্যাড্রেসটা আমি ওইভাবে লিখি নাই, জাস্ট আমার থানাটা আর জেলাটা লিখে দিছি। ভাই কথা রিপিট আসতেছে কারো কাছ থেকে। নাফলো ভাই আপনি আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করে নেন, রিপিট আসে কথা। 26 নম্বরে সিটি, সিটি ঢাকা, আপনি রাজশাহী হলে রাজশাহী, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, আর কান্ট্রি বাংলাদেশ। কান্ট্রিটা আগে সিলেক্ট করে নেবেন 27 নম্বরটা, তাহলে বাকি সব কিছু ইজিলি হয়ে যাবে। আর 29-এ আপনি আপনার যে পোস্ট কোডটা দেবেন। 30 নম্বর হচ্ছে আপনার ফরেন পাসপোর্ট সিলেক্ট করবেন, এখানে অনেকগুলো অপশন আছে, ফরেন পাসপোর্ট সিলেক্ট করে নিব। 31 নম্বর আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা লিখবেন এইখানে। আর 32-এর এটা হচ্ছে আপনার কি কোন কান্ট্রি থেকে আপনার পাসপোর্টটা ইস্যু হয়েছে, ওই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। আর BCD প্রয়োজন নাই। 33 হচ্ছে আপনার আইডেন্টিফাইং ডকুমেন্ট ইমেজ, মানে আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা এখানে আপনি PDF বা জেপিজি যে কোনো কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে দেখেন যাদের পার্টনারশিপ, ঠিক আছে, তারা ওনারশিপ মানে ওনার আরো অ্যাড করবেন, ঠিক আছে? মানে যারা পার্টনারে LLC করবেন এখান থেকে ওনার অ্যাড করতে পারবেন, হ্যাঁ। আর যাদের পার্টনার নাই তাদের অ্যাড করার প্রয়োজন নাই। আর যাদের বয়স কম, বিশেষ করে 18-র নিচে, তারা প্যারেন্ট বা গার্ডিয়ানের ইনফরমেশন এখানে লাগবে। 18 বছরের নিচে হলেও আপনার আমেরিকাতে বিজনেস ওপেন করা যায়, তা নিয়ে বাধা নেই। ওই ক্ষেত্রে 35-এ প্যারেন্টস বা গার্ডিয়ানের ইনফরমেশন দেওয়া লাগে। আচ্ছা, ওই দিকে আমরা না যাই। 35 আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? 36ও না, 37ও না। এই যে এখানে দেখেন 38 আমাদের প্রয়োজন, হ্যাঁ। 38-এ আবারও কি চাইছে? ইন্ডিভিজুয়াল লাস্ট নেম। আচ্ছা, এটা কোন ফর্ম? এটা হচ্ছে বেনিফিশিয়াল ওনার্স, মানে কোম্পানির মালিককে সেটার ফর্ম এখানে। এখানে আমরা যেহেতু নিজেরাই মালিক, নিজেদেরই তথ্য হবে এখানে। এখানেও আবার সেম আপনার এই যে কোম্পানি অ্যাপ্লিক্যান্ট, ঠিক আছে, এখানকার সেম তথ্য এখানে দিতে হবে, হ্যাঁ। যেহেতু আপনি কোম্পানির জন্য ফাইলিং করতেছেন, আপনার তথ্য এখানে। আর বেনিফিশিয়াল ওনারও যেহেতু আপনি, এখানেও আপনার আপনার তথ্যই দেবেন। 38-এ সেম আগেরটার মতোই আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম নাই, সাফিক্সও নাই, ডেট অফ বার্থ এখানেও সেম, কোন মিস্টেক করা যাবে না, হ্যাঁ। মিস্টেক করবেন না। ভাই যে বললেন যে ওই যে পার্টনার অ্যাড করা যাবে, তো তো তখন যদি আমি সেকেন্ড পার্টনার থাকে তখন কি 38 39 39-এ তার নামটা বসবে নাকি? কোনটা 39? বললেন যে পার্টনার অ্যাড করা যাবে, যে শেয়ারে আমি মানে হচ্ছে কি মানে এলএলসি নিতে আপনার চাচ্ছি। আপনার বেনিফিশিয়ারির ওনার কয়জন? একজন, দুইজন না তিনজন? ওইখানে সবার আহ, তথ্য দিতে হবে, হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছেন? ওইটাই বললাম আর কি। যে ধরেন আমরা হচ্ছে কি দুইজন ধরেন, হ্যাঁ। হুম তো হুম হুম। কোম্পানি অ্যাপ্লিক্যান্টস ওইখানে তো আমি আমারটা দিচ্ছি। এখন আরেকজন যে তারটা আমি বেনিফিশিয়াল ওনার, তারটা কি আমি 38 39-এ বসাবো নাকি? একটুখানি একটুখানি আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, বলেন, এবার বলেন। হ্যাঁ, প্রথমটা যেটা কোম্পানি অ্যাপ্লিক্যান্টস যেটা, সেখানে তো হ্যাঁ হ্যাঁ, আমারটা দিব আমি। এখন সেখানে যদি আপনি আমার আপনি সেকেন্ড, আবেদন করতেছেন, আপনার তথ্যটাই হবে, মানে যিনি হ্যাঁ আবেদন হ্যাঁ করে তার তথ্যটা। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমার একটা পার্টনার থাকে, যে এলএলসি হুম আমরা হুম। দুইজন মিলে করতেছি, তারটা আমি কোথায় দিব? এই বেনিফিশিয়াল ওনারের ভিতরে, অর্থাৎ 38 39-এ কি তখন তার ইনফরমেশনটা বসাবো? কোনটা? এই যে 38 39-এ জি জি, আপনি তখন সেখানে আপনার ইয়া করতে হবে। তারটা বসাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন জি এখানে, ভাই এই যে দেখেন বলতেছে যে, একটু বলতেছি আমি, এই যে দেখেন আপনার যদি পার্টনার থাকে আরেকটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? এই যে দেখেন বেনিফিশিয়াল ওনার 2, দেখছেন? বেনিফিশিয়াল ওনার 1 যদি আরো থাকে এইভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে? 1 2 3 আচ্ছা, যতজনই হয়। আচ্ছা, তার মানে বুঝ- বেনিফিশিয়াল ওনার ওয়ান যেটা, সেটা হচ্ছে আমার
টু যেটা সেটা যদি অন্য কেউ থাকে তারটা, থ্রি যদি কেউ থাকে তখন আবার তারটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, অর্থাৎ বেনিফিশিয়াল ওনার ওয়ানে কিন্তু আমারটাই বসবে, মানে মূল যে তারটা বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন, যদি আপনার পার্টনার হয় এখানে ফর্মগুলো আরো অনেকগুলো আসবে, একটা না, ঠিক আছে? আমরা যেহেতু একক মালিকানা দিই, এক্ষেত্রে জাস্ট একটা ফর্মই ফিল আপ করবো এখানে। 38-এ দেখেন, সেম আগের ফর্মের মতোই কোম্পানি অ্যাপ্লিকেন্টের 38-এ লাস্ট নেম, 39 ফার্স্ট নেম, মিডল নেম নাই, ডেট অফ বার্থ দিলাম, তারপর অ্যাড্রেস সেম আগেরটার মতো, এখানে এখানে কোনো চেঞ্জ নেই। এই দেখেন 47 আপনার পোস্ট কোড, 45 কান্ট্রি, 43 আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন, আর 44 আপনি আপনার বিভাগটা দিয়ে দেবেন এইখানে। আচ্ছা, এখানে দেখেন আবার সেম আগের মতোই 48-এ আপনার আইডেন্টিফাইং ডকুমেন্ট টাইপ পাসপোর্ট, আপনি আপনার ডকুমেন্ট নাম্বার দিয়ে দিলেন এইখানে, মানে পাসপোর্ট নাম্বারটা। তারপর কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে, বাংলাদেশ। আর কারো যদি আহ, কেউ যদি ফরেনার হন বা অন্য দেশের নাগরিক হন, ওই ক্ষেত্রে ওই দেশের ইনফরমেশন ব্যবহার করবেন। মোট কথা হচ্ছে আপনি আপনার এলএলসিটা যেই দেশের তথ্য দিয়ে করবেন ওই দেশের সমস্ত তথ্য দিতে হবে, ঠিক আছে? আবার ওইটা করা যাবে না, আপনার এলএলসির ইনফরমেশন আপনি ধরেন আমেরিকাতে থাকেন, আমেরিকার সবকিছু দিয়ে করছেন, আর এখানে বাংলাদেশেরটা দিলেন, এমনটা করা যাবে না, হ্যাঁ। মোট কথা হচ্ছে আপনার এলএলসি ফরমেশন আপনি যদি পাসপোর্ট দিয়ে করেন, সমস্ত তথ্য পাসপোর্টের, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করেন ড্রাইভিং লাইসেন্সের, আর আপনি যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকেন যেমন কুয়েত, কাতার বা আমেরিকা বা কানাডা, ওই ক্ষেত্রে আপনার এলএলসির মধ্যে যেই আপনার ফটো আইডিটা, মানে আপনার যেই আইডি কার্ডটা ব্যবহার করছেন ওইটার সমস্ত ইনফরমেশন দিবেন। আচ্ছা, 50 নম্বরে শুধু এটাই দরকার, বাংলাদেশ মানে ইস্যুইং কান্ট্রি, আর বাকি বি সি ডি দরকার নেই। আর 51 নম্বরে আপনার হচ্ছে ইয়ে আসবে, আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা দিতে হবে। আচ্ছা, তারপর আমরা আবারও সমস্ত কিছু চেক করব যে ঠিক আছে কিনা পূর্বের মতো। 35 প্রয়োজন নাই, 36ও না, 37ও না, 38-এর লাস্ট নেম, 39 ফার্স্ট নেম, 42 আপনার আপনার ডেট অফ বার্থ দিবেন, 43 আপনি আপনার স্ট্রেট অ্যাড্রেস, বশির ভাই, 44 আপনার সিটি। জি জি বলেন। আমরা যখন পাসপোর্টের ফটো করবো তখন কি ফার্স্ট পেজ এখন লাস্ট পেজ দোনটা একসাথে করে দিব নাকি না? দুইটা পেজ দুইটা আলাদা হ্যাঁ, আলাদা করে দিব? না 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 না, এক পেজে হবে আপনার ফার্স্ট পেজ আর লাস্ট পেজ, মানে আপনার সমস্ত তথ্য যেন তারা দেখতে পারে, আপনার নিজের ইনফরমেশন এবং আপনার অ্যাড্রেসের ইনফরমেশন, দুইটাই। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, 44 এর সিটি, 45 কান্ট্রি, 46 স্টেট, এখানে বাংলাদেশের নেই, 47 আপনি আপনার পোস্ট কোড, 48 ফরেন পাসপোর্ট, 49 আপনি আপনার পাসপোর্ট নাম্বার, 50 নাম্বার হচ্ছে আপনার ইস্যুইং কান্ট্রি, ঠিক আছে? আর 51 নাম্বার হচ্ছে আপনি আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা। আচ্ছা, এটা চলেই গেল। তারপর নেক্সট বাটনে এই যে দেখেন এখানে সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গেছে। তারপরে আবার দেখেন সমস্ত কিছু শেষ প্রায়, একটু বাকি আছে। তারপরও যদি কারো মনে হয় যে আমি আরেকবার চেক করব, এই যে উপর থেকে ক্লিক করেও চেক করতে পারবেন। ফাইলিং ইনফরমেশন, রিপোর্টিং কোম্পানি, কোম্পানি অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়াল, ওনার্স, এখানে কোনো কিছু কেটে যাবে না, সমস্ত কিছু থাকবে, ঠিক আছে? অন্যান্য ফর্মে কেটে যায়, আমরা সাধারণত বাংলাদেশের কোনো ফর্ম বা এখানে সেখানে করলে কেটে যায়, এখানে কাটবে না। এখানে সমস্ত কিছু অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনি আবার দ্বিতীয়বার কনফার্মেশন করার আগে আবার চেক করে নেবেন, ঠিক আছে? আপনার নিচে থেকে প্রিভিয়াসে গিয়েও চেক করতে পারবেন, আবার নেক্সটে গিয়েও চেক করতে পারবেন, কিংবা উপরে থেকে ক্লিক করেও নির্দিষ্ট পেজ চেক করতে পারবেন, হ্যাঁ। আমাদের যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে, আমরা নেক্সট বাটন থেকেই যাব। আচ্ছা, এখানে দেখেন এখানে কি চাইছে, এখানে চাইছে আপনার ইমেল, ঠিক আছে? আহ, আপনার ইমেলটা দেখবেন, আর এই যে দেখেন বাংলা কি একটা লেখা আসছে, হ্যাঁ। এই লেখাটা একটু পড়ে নেবেন, আমি পড়লাম না, ক্লাস লম্বা হয়ে যাবে।
এখানে আপনি আপনার ইমেল দিবেন। হ্যাঁ, আমি আমার ইমেলটা দিলাম, imori@gmail.com। আপনি আপনার ইমেলটা দিবেন, আপনার ফার্স্ট নেমটা দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার লাস্ট নেম। আর এখানে দেখেন আই অ্যাগ্রি, ঠিক আছে? আই অ্যাগ্রিতে অবশ্যই দিবেন। হ্যাঁ, এটা দেওয়ার পর এই যে দেখেন এখানে আপনার ভেরিফাই করতে হবে নিচে যে আপনি হিউম্যান। এই যে দেখেন এখানে, হ্যাঁ এই বিষয়টা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা একটু খেল মাথায় লক্ষ্য কর, আহ, একটু ভালো করে দেখবেন। ভুল হলে আপনার টাইম চলে যাবে, লিমিটেশন চলে যাবে সময়ের। সেক্ষেত্রে আবার নতুন করে করতে হবে, একটু দ্রুত ভেবে চিন্তে করবেন। হ্যাঁ, এখানে কি বলছে দেখেন, প্লিজ ক্লিক অন দ্য এলিমেন্ট দ্যাট ইজ ডিফারেন্ট। মানে এখানে কিছু সিম্বল দেয়া আছে, মানে এই যে দেখেন ডিজাইন, এই তার উপরের মধ্যে ডান পাশেরটা হবে ভাই। হ্যাঁ হ্যাঁ ভিন্ন কোনটা ওইটা বলছে নির্দিষ্ট করতে। হ্যাঁ, এই যে ওইটা। আচ্ছা, নেক্সটে দিয়ে দিলাম। আর তারপর দেখেন প্লিজ ক্লিক অন দ্য এলিমেন্ট দ্যাট ইজ ডিফারেন্ট, সেম চাইছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, এই যে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আই এম হিউম্যান, এই যে সাবমিট করব, শেষ। এখানে সাবমিট করলে আমার সমস্ত কিছু ফাইলিং হয়ে যাবে। আমি সাবমিট করলাম না যেহেতু এখানে আমার সমস্ত ইনফরমেশনই রং, আমি কারেক্ট দেই নাই। আপনারা কারেক্ট করে এখানে সাবমিট করবেন, ঠিক আছে? সাবমিট করলে কি হবে, আপনার বই রিপোর্টটা জেনারেট হয়ে যাবে অটোমেটিক। আর সাবমিট করে একটুখানি অপেক্ষা করবেন, ম্যাক্সিমাম 2 মিনিট সময় লাগে। ঠিক আছে, 2 মিনিটও লাগে না, 30 সেকেন্ড 40 সেকেন্ডে হয়ে যায় যদি আপনার নেট কানেকশন ভালো থাকে। আপনার বই রিপোর্টটা তারা অটো জেনারেট করে দিয়ে দিবে, ওইটা আপনি ডাউনলোড করে রেখে দিবেন। ঠিক আছে, আপনি ডাউনলোড করে রেখে দিবেন, যেন কোনো ইন ফিউচারে আপনার যদি কোনো ইস্যু হয় আপনি আপনার বই রিপোর্টটা তখন সাবমিট করে দেখাতে পারবেন যে আপনি ফাইলিং করছিলেন, আর আপনার ফাইলিং নাম্বার এত, আর আপনার ফেনশন আইডি নাম্বার এত। ঠিক আছে, আর বই রিপোর্টটা দেখতে কেমন হয় আমি গ্রুপে শেয়ার করে দিব। কারণ একটা বই রিপোর্টে যেহেতু একটা বিজনেসের ব্যক্তিগত তথ্য থাকে, আমি ওই তথ্যগুলো একটু এডিট করে তারপর আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি হ্যাঁ ভাই। জি হ্যাঁ জি, মানে বুঝতে পারছি। বই রিপোর্টটা কেমন হয় আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, অনেকেই নতুন, কেমন হয় জানেন না, বা কোথাও ভুল হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন, ওইটাও আমি দিয়ে দিব। ঠিক আছে, আহ, মানে আপনার ফাইলিংটা সঠিক হয়েছে কিনা বা ভুল হয়েছে কিনা ওইটাও দিয়ে দিব, গ্রুপে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, কারো যদি এখানে কোনো তথ্য থাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, মানে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করেন। কারো প্রশ্ন নেই? এখানে আমরা যে ইমেল অ্যাড্রেস ইউজ করছি, এটা কি জিমেল অ্যাড্রেস দিলেই হবে নাকি বিজনেস ইমেল দিতে হবে, এরকম কিছু? আ- আমি এই ক্ষেত্রে আমি একটা কথা বলে নিই। আহ, আপনার স্টেটে যতগুলো জায়গায় ইমেলের দরকার পড়ে আপনারা পার্সোনাল জিমেলটাই ব্যবহার করবেন। কারণ কি আপনার জিমেলটা ইস্যু হয় না, সাধারণত কোনো সমস্যা হয় না। আর বিজনেস যে ইমেলগুলো দেখা গেছে আপনি আপনার হোস্টিং এর জন্য, ঠিক আছে, বা যে ওয়েবমেল থেকে নিলেন, মাঝে মধ্যে একটু একটু সমস্যা দেখা যায়। ওই সময়গুলোতে আপনি আপনার বিজনেস ইমেলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। আর গুগলে সমস্যা হয় না জিমেলে, ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা যে পার্সোনাল জিমেলটা ওইটাই দিবেন। তবে হ্যাঁ, বিজনেস ইমেল ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, যে কোনো ইমেলই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে জিমেলটা দেওয়াই ভালো, মানে গুগলেরটা। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনাকে বিজনেস ইমেল দিতে হবে বা পার্সোনাল জিমেল দিতে হবে। বুঝতে পারছেন? ভাই, এই যে বিজনেস করার সময় ডিভাইস চেঞ্জ করা যায় না আর আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যায় না, মানে এগুলো দিয়ে একটু ভেঙে খুলে বলতেন। আইপি অ্যাড্রেসটা বলতে কোন আহ, সবসময় কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করবো? আচ্ছা, ওইগুলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে, এখন না, ঠিক আছে? এখন যদি আমি করতে যাই অনেক ভাই, লম্বা ক্লাস হয়ে আজকে কি যাবে। এটাই ক্লাস নাকি আরো কিছু হবে? না না, আজকে এইটাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি লিভ নিলাম, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন। জি আপনার জি বলেন। দেখা যায় ফার্স্ট নেম লাস্ট নেম নাম যদি তিনটা শব্দের হয় তাহলে?
আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ওই যে দেখেন, আমি আপনাকে দেখাই। মিডল নেম ইউজ করবেন আপনি। মিডল এই যে নেম দেখেন অবশ্যই এখানে আছে। যাদের তিন নেম, এই যে দেখেন এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম আছে, ঠিক আছে? ওই ক্ষেত্রে মিডল নেমটা ইউজ করবেন 21-এ, হ্যাঁ। যেখানে শুধু ফার্স্ট নেম লাস্ট নেম অপশন থাকে, মিডল নেম থাকে আচ্ছা না সেখানে। আচ্ছা, ওইখানে আপনার ধরেন এমডি হাবিবুর রহমান, ওই ক্ষেত্রে আপনি ফার্স্ট নেমে দিবেন এমডি হাবিবুর, আর লাস্ট নেমে দিবেন রহমান, ঠিক আছে? জি জি, বুঝছি। আর কারো প্রশ্ন আছে কোনো আজকের ক্লাস নিয়ে বা গত 2 দিনের ক্লাস নিয়ে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, মানে এই ক্লাসটা নিয়ে না, অন্য একটা সাবজেক্ট নিয়ে, মানে এই অ্যামাজন সম্পর্কিত। আচ্ছা ভিওয়ার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দেই, তারপর বলি, নয়তো ক্লাসটা রেকর্ডিংটা বড় হয়ে যাবে।